ছোট্ট বন্ধুরা, আজ আমরা দেখব সুগ্রীব কেমন করে রামচন্দ্রের শক্তির পরীক্ষা নেবেন। সুগ্রীব, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আপনি বসুন। পালিয়ে পালিয়ে বেড়াতে আমি ক্লান্ত। কতদিন কত রাত হয়ে গেল আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি না। সব সময় মনে হয় এই বুঝি দাদা বালি এসে আমাদের মেরে ফেলবে। রাজা সুগ্রীব, শ্রীরাম আপনাকে কথা দিয়েছেন বালিকে মেরে আপনার রাজ্য আপনাকে ফেরত দেবেন, তাই না? আমি অযোধ্যা নরেশ দশরথ পুত্র শ্রীরামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার একান্ত চেষ্টা থাকবে আপনার হারানো রাজ্য আর প্রিয়তমা পত্নীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। এই তো কথা হয়ে গেল। শ্রীরামচন্দ্র যখন কথা দিয়েছেন তখন আর বেশি দেরি নেই। চলুন আমরা সবাই সেই দিনটার জন্য নিজেদের প্রস্তুত করি। তাহলে এখনো কিসের চিন্তা? আপনি কি শ্রীরামের উপর বিশ্বাস রাখতে পারছেন না? লক্ষণ, তোমরা সবাই সুগ্রীবকে কেন এভাবে বলছো? যে দাদাকে সুগ্রীব এত ভালোবাসতেন, যে দাদা সুগ্রীবের ছাতা ছিল, সাহসে, শক্তিতে, বুদ্ধিতে, ধর্মকাজে সবটাতে বালি এগিয়ে, সেই দাদা যখন ভাইকে শত্রু ভাবতে শুরু করে দেয় তখন ভাইয়ের মনে ভয়, দুশ্চিন্তা আসতে বাধ্য। আপনি একদম ঠিক বলেছেন শ্রীরাম। আমরা দু ভাই যতদিন একসঙ্গে কিষ্কিন্ধায় রাজত্ব করেছি সে কদিন আমরা সবচেয়ে আনন্দে ছিলাম। সুখের সময়, আনন্দের সময় বেশি দিন যেমন থাকে না, ঠিক তেমনি দুঃখের সময়ও বেশি দিন থাকবে না। আমার সীতা, কোনোদিন কি ভেবেছিলাম আমার সীতাকে ছেড়ে আমি একটা মুহূর্তও থাকতে পারবো? কিন্তু থাকতে হচ্ছে, থাকছি। কিন্তু আমি জানি এই দুঃখের দিনও শেষ হয়ে যাবে, তেমনি আপনার দুঃখের দিনও শেষ হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। ধন্য ধন্য শ্রীরামচন্দ্র, আপনার কথা শুনলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। ক্ষমা করবেন আমাকে, আমি সত্যি ভীষণ চঞ্চল হয়ে আছি শ্রীরাম। আসলে আমার দাদা যে কি ভয়ঙ্কর শক্তি ধরে সেটা আপনি জানেন না। জানি না ঠিকই, কিন্তু আন্দাজ তো করতেই পারি। আপনিই তো বলেছেন সুগ্রীব। বালি ভীষণই শক্তিমান, শক্তিতে তার সামনে কেউ দাঁড়াতে পারে না। তোলে এত সহজে, মনে হয় যেন একটা ছোট্ট পাথরের টুকরো তুলছে। মাঝে মাঝে তো দুটো পাহাড়ও তুলে নেয়, দুটো পাহাড় নিয়ে লোফালুফি করে, যেন কোনো বাচ্চা তার খেলনা নিয়ে খেলছে। যার শ্রীরাম ভরসা, শ্রীরাম যার বন্ধু, তার কেন এত চিন্তা? কবন্দ রাক্ষসকে মারার পর সে কিন্তু আপনার নামই বলেছিল সুগ্রীব। শোনো রাম, যা বলছি তা মন দিয়ে শোনো। কিষ্কিন্ধা থেকে প্রায় 4 ক্রোশ দূরে ঋষ্যমুখ পর্বত, সেখানে গিয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করবে। সেই তোমাকে সীতাকে খুঁজতে সাহায্য করবে। যে আমাকে সীতা খুঁজতে সাহায্য করবে তার নিশ্চয়ই কোনো কারণ আছে।
সে তো আপনার বীর দাদার নাম বলেনি। আপনি নিজেকে দুর্বল ভাববেন না, আমার ওপর বিশ্বাস রাখুন সুগ্রীব। মায়াবী রাক্ষসকে সুরঙ্গের ভেতরে গিয়ে খুঁজে খুঁজে তাকে মেরেছে, ছাড়েনি। তাতে যে 1 বছর সময় কেটে গেছে সে খেয়ালও দাদা করেনি। আমাকেও বালি দাদা ছাড়বে না। সুরঙ্গ দিয়ে পালাচ্ছে। সুগ্রীব, তুমি এই সুরঙ্গের মুখে দাঁড়িয়ে থাকো, আমি ভেতরে যাচ্ছি। মায়াবী বেশি দূর এগোতে পারবে না। দাদা, ওই অন্ধকার সুরঙ্গের মধ্যে তুমি যেও না দাদা। সুরঙ্গে ঢোকা সহজ সুগ্রীব, ভয় পেও না, ভয় পেও না একদম। দুন্দুভি রাক্ষস ছিল মায়াবী রাক্ষসের ছোট ভাই। মায়াবী আর বেঁচে নেই শুনে দুন্দুভি ভীষণ রেগে গিয়েছিল। সমুদ্র, পাহাড় সব কিছুর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি ছিল দুন্দুভি। আমার দাদাকে বালি এইভাবে মেরে ফেলেছে, আর কেউ কেউ তার কোনো প্রতিবাদ করেনি, কেউ কিচ্ছু বলেনি বালিকে। আজ আমি সবাইকে বুঝিয়ে দেব ভাইয়ের জন্য এই দুন্দুভি অসুর কি করতে পারে। ওরে ওরে সমুদ্র, তোর এত আওয়াজ সব আজ শেষ করে দেব, সব। আমি হাত জোর করে বলছি দুন্দুভি, আমি যুদ্ধ করতে পারি না। আমার সঙ্গে যুদ্ধ করে তোমার এই রাগ কমবে না। আমাকে আমাকে কথায় বলিও না সমুদ্র, কোনো লাভ হবে না। তুমি হিমালয়ে যাও দুন্দুভি, মহাদেব ভগবানের শ্বশুর হচ্ছেন হিমালয়। তুমি সেখানে যুদ্ধ করো, পাহাড়ে ঘেরা জায়গা, ওখানে যুদ্ধ করলে হিমালয় ভয় পাবেনি। বটে, চোখের পলকে দুন্দুভি পৌঁছে গেল হিমালয়ে। কে? হিমালয়? হিমালয়? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? আমি অসুর দুন্দুভি। আজ আমি ধ্বংস করব তোর রাজ্য, শেষ হয়ে যাবে সব পাহাড় পর্বত। এরপর দুন্দুভি পাহাড় তুলে আর একটা পাহাড়ের গায়ে ছুঁড়ে মারে। সেই পর্বত গুঁড়িয়ে ধুলো হয়ে গেল। আবার আর একটা পাহাড় তুলে আর একটা পাহাড়ের গায়ে মারতেই সেটাও ভেঙে খান খান হয়ে গেল। আজ শেষ হয়ে যাবে হিমালয়ের সমস্ত পাহাড় পর্বত নদী। শান্ত হও দুন্দুভি, শান্ত হও। হব না, হব না, শান্ত হব না। দাদা মায়াবী বেঁচে নেই, সবাইকে মেরে ফেলবো আমি, সব কিছু নষ্ট করে দেব। অতই যদি তোমার রাগ দুন্দুভি, তাহলে চলে যাও কিষ্কিন্ধায়। সেখানে বালি নামে এক বানর রাজা আছে, প্রচন্ড শক্তি ধরে সে। কে? বালি? সেই বালি যে আমার ভাইকে? তোমার মতোই পাহাড় তুলে ফেলে বালি, দু হাতে পাহাড় তুলে লোফালুফি করে বালি। তার মধুর বাগানে যাও। বটে বটে। হিমালয় অর্থাৎ গিরিরাজ দুন্দুভিকে বলে দিয়েছিল
মধুর চাকের বাগান বালির খুব প্রিয়। এই বাগানে যদি কেউ ঢোকে বা তার মধু খায়, বালি ভীষণ রেগে যায়। দুন্দুভি সেখানে গিয়ে মধুর চাক ভেঙে দু হাতে মুখে পুড়তে লাগলো, গাছ উপড়ে ফেলে দিতে লাগলো দু হাতে। বালি দাদার কানে এ খবর পৌঁছতেই ছুটে এলো আমার দাদা বালি। বালি, আমি খেয়েছি তোর বাগানের মধু। আমি দুন্দুভি অসুর, আমি নষ্ট করেছি তোর বাগান। কি করবি বল বল বল, কি করবি? হ্যাঁ, আমার ভাই ছিল মায়াবী, আমার ভাইয়ের খুনি তুই। দুন্দুভি বোধহয় ভেবেছিল বালি শেষ, কিন্তু বালি দাদা অত সহজে পারে না। উঠে দাঁড়িয়ে বালি দাদা ছুটে এসে রাক্ষসের সিং ধরে বাঁই বাঁই করে ঘুরিয়ে তাকে আছড়ে মারল পাথরের ওপর। বালি দাদাকে যদি একটা তীরে মেরে ফেলা না যায়, তাহলে বালি দাদার হাতেই মৃত্যু হবে তার। স্বর্গ মর্ত পাতাল কাঁপে বালি দাদার নামে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বোধহয় শ্রীরামের ওপর ভরসা রাখতে পারছেন না, তার শক্তি আর সাহসকে আপনি বিশ্বাস করতে পারছেন না। না মানে, বেশ তো, বেশ আপনিই বলুন না, কি করে দেখালে আপনি শ্রীরামের ওপর ভরসা করতে পারবেন? বলুন বলুন। আসুন আসুন আমার সঙ্গে। দুন্দুভির এই ভারী পাঁজর বালি দাদা এক লাথিতে এখানে ফেলেছিল। ওই পাহাড় থেকে এদিকের পাহাড়ের দূরত্ব হলো প্রায় 1 যোজন। আচ্ছা বেশ, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি দুন্দুভি রাক্ষসের পাঁজর কত দূর যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা 100 যোজন দূরে পড়েছে। ধন্য শ্রীরাম, ধন্য আপনি, ধন্য। এবার বিশ্বাস হলো? বালি দাদা যখন লাঠিটা মেরেছিল তখন দুন্দুভির পাঁজর অনেকটা মাংস, হাড়, রক্তে ভারী ছিল। এখন তো এটা অনেকটা শুকিয়ে হালকা হয়ে গেছে, তাই আমি বুঝতেই পারছি না আমার বালি দাদার চেয়ে রাম কতটা শক্তিশালী। আমার দাদা নিজের ক্ষমতা কতটা সেটা বোঝাবার জন্য আজ অবধি কারো কাছে নিজেকে প্রমাণ করেননি। লক্ষণ, সুগ্রীব জানে না আমাকে। ওর তো মনে হতেই পারে
বালি আমার থেকে অনেক শক্তিমান। বলুন সুগ্রীব, আমাকে কি পরীক্ষা দিতে হবে? এদিকে আসুন। এই যে এখানে পরপর অনেক শাল গাছ আছে। বালি দাদা একটা তীরে 7টা শাল গাছ বিধিয়ে দিতে পারে। রাম যদি একটা তীর দিয়ে একটা শাল গাছ বিধিয়ে দিতে পারেন, তাহলে বুঝবো আপনি আমার বালি দাদার মতনই শক্তিশালী। না জেনে সন্দেহ করেছে আপনাকে। আপনি মহাবীর শ্রীরাম, মহাযোদ্ধা, শক্তিমান। না না না, আমরা দুজনে বন্ধু সুগ্রীব, আর বন্ধুর জায়গা তো পায়ে নয়, বুকে। বন্ধুরাম, আমার আর কোনো সন্দেহই নেই যে আপনি সেই, যিনি পারবেন আমার হারানো রাজত্ব ফিরিয়ে দিতে। আগুন সাক্ষী রেখে কথা যখন দিয়েছি বালিকে বধ করে আপনার রাজত্ব আপনাকে ফিরিয়ে দেব, তখন সেটাই হবে। কি হলো, এখন আবার চিন্তা কিসের? একটা কথা হঠাৎ মনে হলো। কি? যে দুষ্ট রাবণ আপনার স্ত্রীকে চুরি করে নিয়ে গেছে, সেই রাবণের সঙ্গে দাদা বালিরও ঝগড়া। একবার কি হয়েছিল শুনুন। বালি দাদা প্রায় রোজই সমুদ্রের ধারে বসে পুজো করে। তখন বালি দাদাকে কেউ বিরক্ত করে না। একদিন রাবণ বালি দাদাকে পুজো করতে দেখে ফেলে। ভাবে এই তো সুযোগ। বালি দাদা তো চোখ বুজে আছে, কিছুই বুঝতে পারছে না। ভেবেছে কি রাবণ যে এই বেলা গিয়ে বালি দাদাকে বন্দি করবে। এই না ভেবে রাবণ পা টিপে টিপে যেই বালি দাদাকে ধরতে যাবে, বালি দাদা লেজ দিয়ে রাবণকে জোরে চাপতে ধরল। সেই লেজের যা জোর, রাবণ তো পেঁয়াজ খুলতেই পারছে না। বালি দাদা কিন্তু তার পুজো বন্ধ করেনি। রাবণকে ওইভাবেই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইয়েছিল। তাই যখন সন্ধে হয়ে আসছে, তখন বালি দাদা প্রাসাদে ফিরছিল। রাবণ একইভাবে লেজে বাঁধা। ক্লান্ত রাবণ আর পারছিল না। বালি দাদা সত্যি সব দিক থেকেই বীর। তারপর রাবণ ছাড়া পেল কি করে? ক্ষমা চেয়ে অনেক বলার পর বালি দাদা রাবণকে ছেড়ে দিয়েছিল। তাই বলছিলাম, বালি দাদার সঙ্গে মিলেও আপনি রাবণকে মারতে পারেন। আমি তো বালি দাদার তুলনায়। না বন্ধু সুগ্রীব, তা হয় না। একবার যে কথা আমি দিয়ে দিই, তার থেকে আমি এক চুলো নড়ি না। সেই কথা দেওয়ার কারণেই আজ আমি বনবাসী। আমার পিতা নিজে আমাকে বারবার বলেছিলেন বনবাসে না যেতে, কিন্তু ওই যে প্রথমবারই আমি পিতাকে কথা দিয়েছিলাম আমি বনবাসে যাব, সে কথা আমি রেখেছি। ঠিক তেমনি বালিকে মেরে আপনাকে রাজ্য দেব, এই কথা থেকেও আমি নড়তে পারবো না বন্ধু। তবে তা
যাই হোক বন্ধুরাম, তোমার ইচ্ছে আমার কাছে আদেশ। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। জয়। রাম আর সুগ্রীবের এই বন্ধুত্ব কি টিকবে? বালিকে কি তাহলে মরতে হবে রামের হাতে? সুগ্রীব আবার রাজা হতে পারবে কি? এসব জানতে হলে তোমাদের তো দেখতেই হবে আগামী পর্বের রামায়ণ কথা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।